প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে শুরু হলো ঘরে ফেরা। যাত্রীদের চোখে মুখে উৎসবের আনন্দ, ঘাট সংকট ও যানবাহনের চাপে দৌলতদিয়া পাটুরিয়ায় তীব্র যানজট। কুড়িগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, এদেশের মানুষ না খেয়ে থাকবে না। শুরু হলো হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল দেয়া। নাশকতার 3 মামলায় বেগম জিয়া সহ বিএনপির 84 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আদালত। 18 অক্টোবর শুনানি শুরু। আদালতের রায়ে 2 মন্ত্রীর পদে থাকা নিয়ে আইনি কোনো বাধা নেই, জানালেন আইনমন্ত্রী। এবং যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু। প্রয়োজন ট্রাইব্যুনালের আইনের সংশোধন, বলছেন বিচার সংশ্লিষ্টরা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথে দেশ থেকে দারিদ্র্য দূর করতে কাজ করছে তার সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এদেশের মানুষ না খেয়ে থাকবে না। কুড়িগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করার আগে এক সমাবেশে প্রধানমন্ত্রী একথা বলেন। এরপর হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কুড়িগ্রাম থেকে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। ধান লাগানো থেকে কাটা ও মাড়াই পর্যন্ত মাঝের বেশ কমাস অনেকটা কর্মহীন সময় কাটে দিনমজুর এবং ভূমিহীন কৃষকদের। এই সময়টায় হতদরিদ্র মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 10 টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ সরকারের। 5 মাস সারা দেশের 50 লাখ পরিবার মাসে সর্বোচ্চ 30 কেজি চাল সংগ্রহ করতে পারবেন এই কর্মসূচির আওতায়। উত্তরের প্রত্যন্ত জনপদ কুড়িগ্রামে খাদ্যবান্ধব এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কবছর আগেও মঙ্গাপীড়িত এই অঞ্চলে অনাহারে থাকত লাখো মানুষ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর একটি মানুষও প্রাণ হারাবে না অনাহারে। কুড়িগ্রাম শুনলে মানুষ বলতো এখানে মঙ্গা হয়। আমাদের প্রতিজ্ঞা ছিল যে এই মঙ্গা শব্দটা যেন আর এই কুড়িগ্রাম বা বৃহত্তর রংপুরবাসী তাদেরকে যেন আর এই মঙ্গা শব্দটা মুখে উচ্চারণ করতে না হয় আর কানে শুনতে না হয়। আল্লাহর রহমতে আমরা কিন্তু তা করতে সক্ষম হয়েছি। এখন আর কেউ মঙ্গা বলে না। প্রত্যেক অঞ্চলে আপনারা জানেন যে আমরা একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। আমরা কুড়িগ্রামেও করব, যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে, মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই সন্ত্রাস ও জঙ্গিবাদে উস্কানি দিয়েছে বিএনপি জামাত। জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। প্রত্যেকটা ধর্মেই কিন্তু শান্তির কথা বলা আছে। ইসলামে কখনোই বলা নাই যে মানুষ খুন করা হোক। কাজে কেউ যেন এই ধরনের পথে না যায়, এ ব্যাপারে সকলকেই আমি বলবো সজাগ হতে, জনমত সৃষ্টি করা এবং প্রত্যেকে এ ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন থেকে আপনারা কাজ করবেন। পরে 6 জন নারী ও 9 জন পুরুষের মধ্যে চালের বস্তা তুলে দেন প্রধানমন্ত্রী। খাদ্য বান্ধব এই চাল বিতরণ কর্মসূচিতে উপকারভোগীদের মধ্যে প্রাধান্য পাবে বিধবা ও প্রতিবন্ধী নারীরাও। 1971-এর মুক্তিযুদ্ধের পর মাত্র 7.5 কোটি জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা ছিল না স্বাধীন এই রাষ্ট্রটির। 2016-তে এসে 16 কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণে আজ বাংলাদেশ নিজেই যথেষ্ট। মাত্র 10 টাকায় কেজি প্রতি চাল বিতরণের দরিদ্র বান্ধব এই কর্মসূচি ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণের পথ আরো সুগম করল। দেবাশিস রায়, সময় সংবাদ, চিলমারি, কুড়িগ্রাম। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা 3 মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 84 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা মামলাগুলোর অভিযোগপত্র আমলে নেন। আগামী 18 অক্টোবর মামলাগুলোর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। বুধবার অভিযোগপত্র আমলে নেয়ার দিন ধার্য ছিল। বেগম জিয়া ছাড়াও বিএনপি নেতা মারুফ কামাল, শিমুল বিশ্বাস সহ 84 নেতাকর্মীকে আসামি করা হয়। গত বছর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর দারুস সালাম এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে নাশকতার এই 3 মামলা দায়ের করে পুলিশ। দারুস সালাম থানার 3টি নাশকতার মামলায় বেগম খালেদা জিয়া সহ একটি মামলা 27 জন, একটি মামলা 33 জন, 24 জন এদের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে এবং আগামী 18-10 তারিখে তাদের বিরুদ্ধে
ওয়ারেন্ট তামিলের জন্য দিন ধার্য হচ্ছে। রাজনীতি দ্বারা নিয়ন্ত্রণ না করে বা রাজনীতি দ্বারা মোকাবেলা না করে অন্যায়ভাবে বা ভিন্ন পন্থায় যখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় তখনই এই সকল মিথ্যা মামলাকে জন্ম দিতে হয় এবং রাজনীতির নেতাদেরকে সেই রকম মামলা দিয়ে হয়রানি করতে হয়। এই মামলাগুলোর জন্ম এবং ব্যবহার ঠিক সেই একই উদ্দেশ্যে। দুই মন্ত্রীর পদে থাকতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শপথভঙ্গের বিষয়ে কোনো আইন বা বিধান নেই বলেও জানান তিনি। বুধবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী একথা বলেন। এমন কোনো দণ্ড নাই যে শপথ ভঙ্গ করলে তাদেরকে এইটা করতে হবে ওটা করতে হবে। আইনও নাই, বিধানও নাই এবং কোনো কনভেনশনও নাই। এমপিদের ডিসকোয়ালিফিকেশন আর্টিকেল 66-এ ক্লিয়ারলি দেওয়া আছে। সেই ডিসকোয়ালিফিকেশনের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রীগণ পড়েন না। আমার মনে হয় তাদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার বা তাদের মন্ত্রিত্ব হারানোর কোনো প্রয়োজন নেই। টিকিট সংগ্রহের যুদ্ধের পর এবার বাড়ি ফেরার পালা। প্রিয়জনের সঙ্গে ঈদানন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। আগাম টিকিটে ঈদ যাত্রার প্রথম দিনে ঝক্কি ঝামেলা ছাড়াই ঢাকা ছাড়তে পারায় বেশ স্বস্তির ছাপ ছিল যাত্রীদের চোখে মুখে। আর যাত্রীদের ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। সকাল হতে না হতেই এভাবেই প্রয়োজনীয় ব্যাগপত্র নিয়ে কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন ঈদে ঘরমুখ যাত্রীরা। দীর্ঘদিন পর দেখা হবে প্রিয়জনদের সাথে, তাই সবার চোখে মুখে ছিল আনন্দের ছাপ। আমি বাড়িতে যাচ্ছি, ঈদ করবো, কাজিনদের সাথে দেখা করবো, খেলবো, অনেক মজা করবো, আনন্দ করবো, ভাই বোনরা আছে, খেলাধুলা করবো। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, তো আমার ফ্যামিলি ছেড়ে যাচ্ছি, আবার নতুন ফ্যামিলিতে জয়েন করতে যাচ্ছি, এর জন্য অনেক বেশি ভালো লাগছে। বাড়িতে যাওয়ার জন্য তো অনেকদিন আগে প্রিপারেশন, অনেক মজা, বাড়িতে গেলে ভালো লাগে, সবার সাথে দেখা হয়। নির্ধারিত সময়ে স্টেশনে হাজির হয় বাড়ি ফেরার কাঙ্ক্ষিত ট্রেনগুলো, তাই অন্যান্যবারের মতো ছিল না শিডিউল বিপর্যয়ের অভিযোগ। এছাড়া সরকারের ছুটি শুরু না হওয়ায় ছিল না বাড়তি যাত্রী চাপ, তাই অনেকটা আয়েশি মেজাজে বাড়ির পথে রওনা হন প্রথম দিনের যাত্রীরা। পরে দেখা যাবে অনেক ভিড় হবে, সেজন্য আগে যাচ্ছে আর কি, আর একটু সময় আছে, ছুটিতে আছি। অন্যবার তো অনেক কষ্ট করে যাই, এবার মনে হচ্ছে যে না, ভালোভাবে যেতে পারবো ইনশাআল্লাহ। যেরকম ভেবেছিলাম সেরকম না, অনেকটা রিল্যাক্সে যাচ্ছি। এদিকে যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। প্রতিটা গাড়িতেই আমাদের পুলিশ থাকবে, স্টেশনেও পুলিশ আছে, আনসার বাহিনী আছে, আর্ম ব্যাটালিয়ন আছে, র্যাব আছে, এনএসআই, ডিজিএফআই, মোটামুটি সব ধরনের লোকে রাখা আছে যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে। প্রতিদিন আশা করি বিভিন্ন রুটে 1 থেকে 1.5 লাখ লোক যাবে। এছাড়া ঈদ শেষে ঢাকা ফেরা নিশ্চিত করতে যাত্রীদের অনেকেই ভিড় জমান ফিরতি টিকিটের কাউন্টারগুলোতে। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিন ধরে নদীতে প্রবল স্রোত ও ঘাট সংকটে দৌলতদিয়া পাটুরিয়ায় প্রায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকদের। বিডব্লিউটিসি জানায়, পদ্মার ভাঙনের কবলে দৌলতদিয়ার 4টি ঘাটের মধ্যে 2টি বন্ধ রয়েছে। একই সঙ্গে নদীতে প্রবল স্রোত থাকায় পাটুরিয়া দৌলতদিয়া রুটের 18টি ফেরির মধ্যে ছোট বড় মিলিয়ে 12টি ফেরি কোনো রকমে চলাচল করছে। ধীরে ধীরে ফেরি পারাপার হওয়ায় ঘাটের দুপারে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ 6 শতাধিক যানবাহন। তবে পদ্মার পানি না কমা পর্যন্ত ঘাট সংকট সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক। বাড়িতে যাচ্ছি, কিন্তু অনেক দীর্ঘ যানজটের জন্য এখন বসে থাকা লাগছে। অনেক গরম, তারপরও এর মধ্যে ঈদের ছুটিতে বাসায় যেতে পারতেছি, এটাই আসলে আনন্দের ব্যাপার। ঘাট ভালো হোক এটা চাই। ঘাটে আছে কাঁচামাল নিয়ে 2 দিন ধরে বসে আছে। ঢাকা যে কোন সময় যায় পৌঁছাবো বলতেও পারি না। প্রবাসের সময় আরো থাকছে। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে 90 জেএমবির সদস্য 2 দম্পতি আটক। সংগঠনের নেতার নির্দেশেই বিয়ে করেন তারা। যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের একথা জানান। যদিও এই বিষয়ে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী দরকার। এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিচার সংশ্লিষ্টরা বলছেন, বিলম্বে হলেও সরকারের এ ধরনের উদ্যোগ ভুক্তভোগীদের আশাবাদী করে তুলবে। আফজাল হোসেনের রিপোর্ট।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত ২৬টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ৬ যুদ্ধাপরাধীর। এসব মামলার অধিকাংশ রায়ে অর্থের প্রভাব খাটিয়ে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার বিষয়টি উঠে এসেছে। সবশেষ যুদ্ধাপরাধী মীর কাসেমের বিদেশি লবিস্ট নিয়োগের বিষয়টিও সর্বোচ্চ আদালত তার রায়ে উল্লেখ করেছেন। এমন প্রেক্ষাপটে দাবি উঠেছে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের। সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, এ বিষয়ে পদক্ষেপ নিতে আইনি প্রক্রিয়া শুরু করেছেন তারা। এই যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের যারা দণ্ডিত তাদের সম্পত্তির একটা বিষয়, একটা ব্যবস্থা নেওয়ার আমরা আইনি প্রক্রিয়ায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা শুরু করেছি। এটা যতদূর সম্ভব আমরা চেষ্টা করব তাড়াতাড়ি করার। দেরিতে হলেও সরকারের এমন উদ্যোগ ৭১-এ ক্ষতিগ্রস্তদের আশাবাদী করে তুলবে বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। অপরাধী তাদের শুধু বিচার করলেই হবে না, তাদের যে অর্থনীতির যে ভিত্তি সেটাকেও আইনে আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আইসিটি অ্যাক্টের যে অবস্থা, এই অবস্থার মধ্যে সেই সুযোগটি এখানে কম থাকায় ট্রাইব্যুনাল সেই কাজটিতে অগ্রসর করতে পারেনি এবং ট্রাইব্যুনাল প্রতিটি মামলায় যে এই বিষয়ে তাদের অবজারভেশনে এই বিষয়টি উল্লেখ আছে। সাবেক আইনমন্ত্রীর মতে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনলেই সব যুদ্ধাপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যদি একটা বিধান করা হয় যে যারা দণ্ডিত হয়েছে, দণ্ড ইতিমধ্যে কার্যকর করেছে এবং ভবিষ্যতেও যারা বিচারের সম্মুখীন হবে এবং দণ্ডপ্রাপ্ত হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে রাষ্ট্রের অনুকূলে। একই সঙ্গে আইনের সংশোধনীর মাধ্যমে জামায়াতের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করারও দাবি জানান তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক। প্রয়াত এ নেতাকে দেয়া স্বাধীনতা পদক প্রত্যাহারের জন্য সম্প্রতি মন্ত্রিপরিষদের বৈঠকে সুপারিশ করা হয়। সেই সাথে জাতীয় জাদুঘরে সংরক্ষিত পদকটি সরিয়ে নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে জাতীয় জাদুঘর থেকে পদকটি সরিয়ে নেওয়া হয়। ২০০৩ সালে তৎকালীন বিএনপি জামায়াতে জোট সরকার জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেয়। সে সময় পুরস্কারের পদক ও সম্মাননাপত্র কোনো উত্তরাধিকারীকে না দিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হয়। সৌদি সরকারের আমন্ত্রণে হজ পালন করতে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে বেগম জিয়ার হজ যাত্রাকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নিরাপত্তার কারণে নেতাকর্মী ও সমর্থকদের বিমানবন্দরের প্রবেশ মুখেই আটকে দেওয়া হয়। বিকেল ৪টার দিকে বেগম জিয়া সহ ৬ সদস্যের একটি দল বিমানবন্দরে প্রবেশ করে। এবার তার সফরসঙ্গী হচ্ছেন একান্ত সচিব ABM আব্দুল সাত্তার, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম। এছাড়া লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান সৌদি আরবে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। হজ পালন শেষে ২২ সেপ্টেম্বর বেগম জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭১% বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। বুধবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। দিবসটি উপলক্ষে দেশে সাক্ষরতা বিস্তারে সচেতনতামূলক কর্মসূচি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। এখন যারা জন্ম নিচ্ছে তারা তো আর কেউ নিরক্ষর থাকছে না, শতভাগ ছাত্র এখন স্কুলে যাচ্ছে। বিভিন্নভাবেই আমাদের একটা পরিবর্তিত হয়েছে। লেটেস্ট কোনো সার্ভে তো এখন পর্যন্ত নেই। বর্তমানের যে স্ট্যাটিস্টিক্স 11 সালের পরে BBS এর আর কোনো জরিপ হয় নাই। আমাদের যে অগ্রগতি, সেই অগ্রগতির কারণে আমরা এটাকে 71 বলতেছি। প্রবাসের সময় আরো থাকছে। টেস্টে ডি স্তর নীতির প্রস্তাব থেকে সরল ICC। দুবাইয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রধান নির্বাহীদের সভায় সিদ্ধান্ত। ক্রিকেটের জন্য সুখবর জানালেন বিসিবির সভাপতি। রাজধানী সহ সারা দেশের হাটগুলোতে কোরবানির পশুর যথেষ্ট যোগান থাকলেও জমে ওঠেনি বেচাকেনা। তবে আপাতত বিক্রিতে ভালো দাম পাওয়া ও তুলনামূলক কম দামে কেনার প্রবণতায় দর কষাকষি চলছে ক্রেতা বিক্রেতার মধ্যে। দু একদিনের মধ্যে বেচা বিক্রি জমজমাট হবে এমন প্রত্যাশা বিক্রেতা ও হাট কর্তৃপক্ষের।
মালিক আদর করে তার নাম রেখেছেন বাংলার বাহাদুর। কোরবানি উপলক্ষে রাজধানীর গাবতলীতে এখন পর্যন্ত আসা গরুগুলোর মধ্যে যেটি সবচেয়ে বড় বলে দাবি মালিকের। 20 লাখ টাকা দাম হাঁকলেও ক্রেতা মেলেনি এখনো। 1 বছর গরুটা আমরা লালন পালন করছি, লালন পালন করবার কুষ্টিয়া থেকে এই গাবতলীতে আমরা নিয়ে আসছি। আমরা 20 লক্ষ টাকা দাম চাচ্ছি, 12 লক্ষ টাকা পর্যন্ত দাম হাঁকাইছে মানুষ। বুধবার রাজধানীর গরুর হাটগুলো ঘুরে দেখা যায় একই দৃশ্য। বাজারে গরুর সংখ্যা পর্যাপ্ত থাকলেও ক্রেতা ছিল নগণ্য। প্রায় সব গরুর দামই অযৌক্তিকভাবে বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। গরু বেচা কিনে হচ্ছে না এখন, ওই জন্য দাম একটু বেশি যাচ্ছে। কমে যাবে ইনশাল্লাহ, আর তো 5 দিন বাকি আছে। যদি পরিবহন ব্যবস্থা ভালো থাকে, পর্যাপ্ত গরু আসবে। গরু আসলে তো দামটা একটু স্টেবল হবে, এটাই স্বাভাবিক। ঘুরি গাড়ি দেখি যদি রিজনেবল হয় একটা ইনশাল্লাহ নিয়ে যাবো। আমাদের দেশে যারা খামারি আছে তাদের ন্যায্য মূল্যটা দেন দেয়। কাস্টমার এখনো আসতেছে না, এখনো বাজারের অবস্থা খুব একটা ভালো না। এদিকে গাবতলী গরুর হাটে গরু, মহিষ ও ছাগল ছাড়াও চোখে পড়েছে বেশ কিছু উট ও দুম্বার, যা রাজস্থান থেকে বছরখানেক আগে এনে লালন পালন করা হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। দুম্বা 11টা আছে, তার মধ্যে আমরা 3টে উঠেছি হাটে, আমাদের ফার্মে আছে বাকিটি। আমরা 4 লক্ষ করে চেয়েছি। রাজস্থানের থেকে আমরা মোট আনছিলাম 11টা, আমরা 6টা বিক্রি করছি, এখন 5টা আছে। অন্যদিকে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলার হাটগুলোতে দেশীয় গরুর সংখ্যাই বেশি। তবে বেশিরভাগ ক্রেতাই আসছেন দাম সম্পর্কে ধারণা নিতে। ভারতীয় গরু না আসলে ভালো দাম পাবার প্রত্যাশা ব্যবসায়ীদের কণ্ঠে। এখন পর্যন্ত আমাদের হাটে 40 ভাগ গরু চলে এসেছে। আর একদিন 2 দিন গেলে হয়তো দামটা আর একটু কমে আসবে। শুক্রবার থেকে বেচাকেনা জমবে বলে প্রত্যাশা করছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। মাহমুদ রাকিব, সময় সংবাদ। আসন্ন কোরবানির ঈদে রাজধানীতে অনুমোদিত 23টি পশুর হাটে জাল নোট শনাক্ত করার ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জাল নোট শনাক্তকরণে আরও 400টি মেশিন দেওয়া হবে। ঈদের ছুটিতে সবগুলো বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথগুলোতে বাড়তি নিরাপত্তা ও পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। বুধবার বিকেলে সময় সংবাদকে এসব কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। প্রত্যেকটা হাট খোলার দিন থেকে শুরু করে ঈদের পূর্ব রাত পর্যন্ত এটা নিরবিচ্ছিন্নভাবে থাকবে। একইভাবে ঢাকার বাইরে যেখানে বাংলাদেশ ব্যাংকের অফিসগুলো আছে সেই শহরগুলোতেও বাংলাদেশ ব্যাংক শাখার ব্যবস্থাপনায় বুথ থাকবে। যেখানে বাংলাদেশ ব্যাংক নাই সেই জেলা শহরগুলোতে যে অনুমোদিত পশুর হাটগুলো আছে, এটা সোনালী ব্যাংক এখানে একটু কার্যক্রম নেবে এবং প্রায় 400 এরকম মেশিন আইন প্রয়োগকারী সংস্থাকে দেব। এই বন্ধের সময় যাতে এটিএম বুথগুলা নিরাপত্তা বজায় রেখে সার্বক্ষণিকভাবে যাতে এটা সেবা দিতে পারে এবং সেখানে যাতে প্রয়োজনীয় অর্থ ফিট করা হয়, সেই বিষয়ে ইতিমধ্যে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোরবানির পশুর বর্জ্য 48 ঘন্টার মধ্যে অপসারণের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে দেশের পৌরসভার মেয়রদের প্রতি নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বুধবার সকালে সচিবালয়ে বর্জ্য অপসারণ কাজের জন্য মেয়রদের ট্রাক বিতরণের সময় তিনি একথা বলেন। বর্জ্যটা আপনারা 48 ঘন্টার মধ্যে পরিষ্কার করে ফেলবেন, যাতে নাগরিক অসুবিধা না হয়, রোগ বালাই যাতে না ছড়ায়, এটা আপনাদের জন্যই অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। এবং একটা প্রত্যাশা যে নাগরিক সুযোগ সুবিধা আপনারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে সেইটা নিশ্চয়তা বিধান করবে। রাজধানীর দক্ষিণখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক গৃহবধূ। প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার সন্ধ্যায় বাড়ি ভাড়া নেয়ার নামে 2 জন যুবক বাসায় প্রবেশ করে। এ সময় ওই বাড়ির গৃহবধূ বাসা দেখাতে গেলে সেখানে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গৃহবধূকে উদ্ধার করে প্রথমে উত্তরা জাহানারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যার আগে 2টা লোক আসছিল, কে বা কারা তা আমরা বলতে পারবো না, জাস্ট ঘর ভাড়ার জন্য আসছে। ঘর ভাড়ার জন্য এসে ঘটনা। আমার ছেলে ফোন দিল, যাবো আন্টিদের উপর চিলে দিল, হচ্ছে আসো। দৌড়াই গিয়ে অনেক লোক আমরা একসাথে দৌড়াই উঠি, তখন দেখি রক্তাক্ত পড়ে আছিল নিচে। এবার হজ পালনে হাজিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। এজন্য নিয়মিত নিরাপত্তা বাহিনীর সঙ্গে অতিরিক্ত 17,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে 3,000 আধুনিক যানবাহন। অনুমতি ছাড়া হজের নামে আগত ব্যক্তিদের পবিত্র নগরী মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কার চারপাশে 109টি চেকপয়েন্ট বসানো হয়েছে। 9 সেপ্টেম্বর শুরু হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
পবিত্র মক্কা নগরীতে সোমবারের উদ্ধার তৎপরতার মহড়ার দৃশ্য এটি। অগ্নি নির্বাপন ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে অনুশীলন করছে নিরাপত্তা কর্মীরা। হজের মৌসুমে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকেই সর্বোচ্চ গুরুত্ব সৌদি কর্তৃপক্ষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও হজের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করতে মক্কা ও মদিনার নিরাপত্তা কর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। মক্কার সম্মানিত মেহমানদের সেবায় সকল প্রস্তুতি শেষ হয়েছে। হাজিদের আগমন ও ফেরত যাওয়া পর্যন্ত তাদের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দিতে আমরা খুবই সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ। এটা এমন একটা বিষয় যাতে কোনো অবহেলার অবকাশ নেই। গত বছর হজের সময় পদদলিত হয়ে নিহত হন 7 শতাধিক হাজি। সেই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরো সুসংহত করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মক্কা ও মদিনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের নির্মাণ কাজ হজের কার্যক্রম শুরুর আগেই শেষ করার নির্দেশ দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল্লাহর ইচ্ছায় গেল বছরের চেয়ে এবারের প্রস্তুতি অনেক ভালো। প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পেতে পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের মেডিকেল সার্ভিসকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। একটি তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা প্রদান ও অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পৌঁছানো, আর দ্বিতীয় অংশে রয়েছে সচেতনতা সৃষ্টি ও স্থান পরিবর্তন ও আরেক জায়গায় সরে যাওয়ার ক্ষেত্রে আগেভাগেই সতর্ক করা। 2015 সালের পদদলিতের ঘটনায় নিহত হাজিদের বেশিরভাগই ছিলেন ইরানের নাগরিক। সৌদি কর্তৃপক্ষ ইরানের হজ যাত্রীদের যথাযথ নিরাপত্তা ও সম্মান প্রদানে ব্যর্থ হয়েছে এমন অভিযোগে ইরানের নাগরিকরা এবারের হজ পালন থেকে বিরত আছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক বিবৃতিতে বলেছেন, রিয়াদের দমনমূলক আচরণের কারণে মুসলিম বিশ্বের হজ ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণের বিষয়টি এখন বিবেচনার সময় এসেছে। তবে এই দাবিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। কথিত জেহাদে অংশ নিতে বিদেশ যাওয়ার চেষ্টার অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে 2 দম্পতিকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি 4 জন নব্য জেএমবির সদস্য। সংগঠনের শায়ক বা নেতার নির্দেশে তারা সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস নাহিদ সুলতানা বিয়ে করেন 2 সন্তানের জনক এইচএসসি পাস আমিনুল ইসলামকে। গত 22 মে মাদারীপুরের শিক্ষক হামলার ঘটনায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ফয়জুল্লাহর উপস্থিতিতে এই বিয়ে হয়। অন্যদিকে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী মার্জিয়া আক্তার সুমি বিয়ে করেন তার 1 বছরের জুনিয়র শরীফুল ইসলামকে। দুটি বিয়েই হয় নব্য জেএমবির এক শায়েখ বা নেতার নির্দেশে। সুমি, আমিনুল এবং শরীফুলকে ফার্মগেট এলাকা থেকে আটক করা হয়। এরপর তাদের তথ্য অনুযায়ী নাহিদ সুলতানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করার কথা জানায় র্যাব। শুধুমাত্র এই যে জঙ্গিবাদের দিকে নিজেকে সন্নিবেশিত করা এবং জঙ্গি আক্রমণ করার জন্যই কিন্তু তারা নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এদেরকেও কিন্তু বেশ কিছু পরীক্ষার মতন দিতে হয় অনলাইনেই, যতদূর আমরা জানতে পেরেছি, এবং সেক্ষেত্রেই যারা এরকম করে তাদেরকেই সাধারণত অনুমতি দিয়ে থাকে তাদের নেতা। র্যাব আরো জানিয়েছে, থ্রিমা ও টেলিগ্রাম এই দুটি অ্যাপের মাধ্যমে নব্য জেএমবিতে যোগ দেয়া এই 2 দম্পতি কথিত জেহাদে অংশ নিতে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছিল। ইনিশিয়ালি যেটা স্বীকার করেছে যে তাদের যেহেতু ক্রমাগত অভিযানের ফলে তারাও কিছুটা আতঙ্কগ্রস্ত, সেক্ষেত্রেই তারা দেশ ত্যাগ করার পরিকল্পনা করেছে এবং যতদূর আমরা জানতে পেরেছি তারা পাকিস্তানে যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছিল। র্যাব আরো জানিয়েছে, নব্য জেএমবির যে শাখাটি তাদের সদস্যদের গৃহত্যাগ করার বিষয়টি তদারকি করে তার নাম তালিফ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। নিউ মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া তথ্য থেকে সংবাদ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের আরো সচেতন হবার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদিকে নিজস্ব ধারণা থেকে বেরিয়ে এসে সাংবাদিকতার মৌলিক জ্ঞান ব্যবহার করে সঠিক তথ্য পরিবেশনে সাংবাদিকদের পরামর্শ দেন সাংবাদিক নেতারা। বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করে ডিআরইউ। নতুন আইন করা হচ্ছে এবং নতুন আইনের একটা ভয়াবহ দিক দেখলাম, সরাসরি সম্প্রচার হচ্ছে, এটা যেন তিনি বন্ধ করে দিতে পারেন। আমি বলবো সাংবাদিকদের পক্ষ থেকে ভয়ঙ্কর, কারণ এই ভয়ঙ্কর মহাবড় জেলাটা কে হবেন আমরা জানি না, এটা যাতে অন্য আইনের সাথে কনফ্লিক্টিং কিছু না হয়। ইস্যু আছে, ক্রস কাটিং ইস্যু আছে, কারণ সম্প্রচার নীতিমালা, সম্প্রচার আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আইনমন্ত্রী মহোদয়ের ভেটিং এর জন্য আছে। তো এইটাতে অবশ্যই আমরা আরেকবার স্টেক হোল্ডার কনসালটেশন করে তারপর এটাকে চূড়ান্তভাবে নিয়ে আসবো। ফলে সংশোধনের যেহেতু সুযোগ আছে, অতএব এখানে আমাদের এখনো পরামর্শ দেওয়ারও সুযোগ আছে। এবার প্রবাসের খবর।
জমি কেনা থেকে শুরু করে শিল্প কারখানা স্থাপনে নানা প্রশাসনিক জটিলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে দেশে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্রিটেন প্রবাসীরা। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে পড়ে থাকা প্রবাসীদের বিপুল পরিমাণ অলস টাকা দেশের উন্নয়নে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে সরকারি উদ্যোগ বাড়ানোর কথা বলছেন তারা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটেনে এমন অনেক প্রবাসী আছে যারা দেশে কিছু জমি কিনেছিলেন, তবে তা এখন দখল করে রেখেছে স্থানীয় সন্ত্রাসীরা, যা ফেরত পেতে তাদের ধর্ণা দিতে হচ্ছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে। আমার দেশে কিছু জায়গা ছিল, দুর্বৃত্তরা দখল করে নিয়েছে। আমি স্বরলিপিটা দিয়েছি যাতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমার এই সম্পত্তিটা যাতে আবার ফেরত পাইতে পারি। কেবল ফলিক চৌধুরী নয়, এমন ভুক্তভোগী হাজারো প্রবাসী। দেশে বিনিয়োগের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে এসব অভিযোগের সুরাহা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী ব্যবসায়ীরা। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের একটা অমূল্য সম্পদ। এই সম্পদকে যদি তারা সাপোর্ট না দেয়, এই সম্পদকে যদি তারা সহযোগিতা না করে, এই সম্পদকে যারা ধরে রাখতে না পারে, তাহলে ক্ষতিটা হচ্ছে সরকারের। একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি। এই সমাধান করার কারণটা হচ্ছে একটাই, that we have to go to the right avenue. সিলেট বলেন, যে জেলাতে ইনভেস্ট করবে সেখানে জেলা প্রশাসক আছে, পুলিশ প্রশাসন আছে, বিভাগীয় কমিশনার আছে। আমরা যারা ব্যবসায়ী আছি, চেম্বার অফ কমার্সে জড়িত আছি, আমাদেরকে বললেও আমরা সহযোগিতা করব। শিল্প খাতে বিনিয়োগের জন্য সিলেটে স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার ঘোষণার 6 বছরেও কোনো কার্যক্রমই শুরু হয়নি। সিলেটের বিভিন্ন ব্যাংকে অলস পড়ে আছে 6,000 কোটি টাকা। সময় সংবাদ, লন্ডন। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন টার্কিশ স্বাদের গ্রিল রেস্টুরেন্ট আগোরা। এর উদ্বোধন করেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এনাম আলী MBE। এ সময় উপস্থিত ছিলেন আগোরার ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া ওয়েস, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, প্রেস অ্যান্ড পাবলিকেশনস ডিরেক্টর আবুল কালাম আজাদ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর আবুল হায়াত নুরুজ্জামান, KM আবু তাহের চৌধুরী, নাশিদ রহমান সহ আরো অনেকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে এক অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে রাজ্য পুলিশ। দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপার জানান, মঙ্গলবার গোপন সূত্রের খবরে রবীন্দ্রনগরের একটি বস্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে 95টি 9mm পিস্তল ও 4টি পাইপ গান সহ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও বিপুল পরিমাণের অস্ত্র ও বোমা তৈরির কাঁচামাল জব্দ করে পুলিশ। বাড়ির মালিক সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। টেস্টে দ্বি-স্তর পদ্ধতি চালুর প্রস্তাব থেকে সরে এসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ICC। বুধবার দুবাইয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রধান নির্বাহীদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বি-স্তর নীতি অনুযায়ী র্যাঙ্কিংয়ের শীর্ষ 7 দল নিয়ে প্রথম স্তর আর শেষ 3 দল দ্বিতীয় স্তরে অংশ নেবে ইন্টারকন্টিনেন্টাল কাপের জয়ী দলের সঙ্গে। প্রথম ও দ্বিতীয় স্তরে ওঠানামা নির্ভর করবে দলগুলোর পারফরম্যান্সের ওপর। শুরু থেকেই দ্বি-স্তর টেস্টের বিপক্ষে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়েও জানিয়েছিল তাদের আপত্তির কথা। যদিও ICCর বাকি সদস্যদের পূর্ণ সমর্থন ছিল এই প্রস্তাবের পক্ষে, কিন্তু গত মাসে বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী বোর্ড BCCI এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়। বুধবার ICCর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার কথা থাকলেও 4টি বোর্ডের আপত্তি থাকায় বিষয়টি সভায় আর তোলা হয়নি। দ্বি-স্তর টেস্টের আলোচনার শুরু থেকে বিরোধিতা করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত দ্বি-স্তর টেস্টে নীতি থেকে ICC সরে আসায় ICCর সিদ্ধান্তকে স্বাগত জানালেন BCB সভাপতি নাজমুল হাসান পাপন। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলের আরও বেশি টেস্ট খেলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন বোর্ড প্রধান। বুধবার মিরপুরে সাংবাদিকদের এমনটা জানান পাপন।
যদি বড় র্যাঙ্ক টিমের সাথে না খেলেন, অন্য ছোট টিমের সাথে খেলে শেখার একটু খুব অল্প থাকে। তো সেই থেকে বলবো যে এটা আলটিমেটলি যদি হয়ে যায় তাহলে অবভিয়াসলি এটা আমাদের জন্য একটু খারাপই হবে। সপ্তাহখানেক আগে সময় সংবাদে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতির বিরোধিতার কথা জানিয়েছিলেন। তখনও আইসিসির টেবিলে আলোচনার গরম খবর ছিল দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতি। তবে শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিস্তরের বিরুদ্ধে প্রতিবাদে মুখর ছিল। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ছাড়া বাকি দেশগুলো দ্বিস্তরের পক্ষে ছিল। তাই পর্দার আড়ালে কলকাঠি নাড়ানো ব্যক্তিদের দ্বিস্তর বাস্তবায়নের পাল্লাটা ভারী ছিল। কিন্তু শেষ পর্যন্ত শ্রীনিবাসনের মস্তিষ্ক থেকে আসা সেই কুচিন্তা বাক্সবন্দি থেকে গেল। অফিসিয়ালি যে আইসিসি জানিয়েছে, এটার জন্য সত্যি আমি খুব আনন্দিত যে এই ধরনের একটা আমি বলবো না কি হবে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের ক্রিকেট আর যাচ্ছে না। 2 বছর আগে দ্বিস্তরের প্রস্তাবের খবরটি বাংলাদেশের ক্রিকেটের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতোই ছিল। তবে প্রতিবাদী নাজমুল হাসান পাপন বরাবরই ছিলেন আত্মবিশ্বাসী। প্রথম থেকে আমার বিশ্বাস ছিল যেটা করা সম্ভব হবে না। আগে যেটা ছিল না, এবার জিম্বাবুয়ে আমাদের সাথে ছিল। সো আমরা কিন্তু দলে বেশ শক্তিশালী ছিলাম এবং আমাদের বদ্ধমূল ধারণা ছিল যে যখন ভারত চলে আসলো তখন আর এটা নিয়ে আমি অত চিন্তিত ছিলাম না। তাই এখন বোর্ড প্রধানের পাখির চোখ এফটিভিতে বাংলাদেশের টেস্ট সংখ্যা বৃদ্ধির দিকে। আগে যা ছিল তার চেয়ে অন্তত প্রায় ডাবল হতে যাচ্ছে আমাদের টেস্ট খেলা। সো টেস্টের উপর উই হ্যাভ এমফাসাইজড। এই সুখবরের সাথে দেশের ক্রিকেট পিয়াসীদের মতো বোর্ড প্রধানও রোমাঞ্চিত হয়ে আছেন ইংল্যান্ড সিরিজের জন্য। শুনেন, কোন দেশ বাংলাদেশে এখন পূর্ণ শক্তি ছাড়া উইক কোন টিম পাঠানোর কোনো সুযোগ নাই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে শুরু হলো ঘরে ফেরা। যাত্রীদের চোখে মুখে উৎসবের আনন্দ। ঘাট সংকট ও যানবাহনের চাপে দৌলতদিয়া পাটুরিয়ায় তীব্র যানজট। কুড়িগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন এদেশের মানুষ না খেয়ে থাকবে না। শুরু হলো হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল দেয়া। নাশকতার 3 মামলায় বেগম জিয়া সহ বিএনপির 84 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আদালত। 18 অক্টোবর শুনানি শুরু। আদালতের রায়ে 2 মন্ত্রীর পদে থাকা নিয়ে আইনি কোনো বাধা নেই, জানালেন আইনমন্ত্রী। এবং যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু। প্রয়োজন ট্রাইব্যুনালের আইনের সংশোধন, বলছেন বিচার সংশ্লিষ্টরা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ওসির এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মতো পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।